নীরু কাউকে না জানিয়ে বাসায় ফিরে আসাতে তার সৎমা একটা রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়েই বলল, কি অলক্ষী, কাউকে না জানিয়ে বাসায় ফেললে কিসের জন্য? আজ আমার মেয়েটার বিয়ে, আর তোকে কি আজকে আসতে হলো? এখন আমি সবার সামনে তোর পরিচয় দেবো কিভাবে? তোর জন্য আমার মেয়ের বিয়ে যদি ভাঙে তাহলে তোকে জ্যান্ত খুন করে পুঁতে দিয়ে আসবো, মনে রাখিস। আসলে আজ কলেজে মারামারি হয়েছে, তাই সবাইকে হোস্টেল ছাড়তে বলেছে। বাসায় না আসলে আমি কোথায় যেতাম আম্মু? আমার তো যাওয়ার আর জায়গা নেই। হয়েছে, থাক। তোকে আর বানিয়ে বানিয়ে মিথ্যা বলতে হবে না। তুই তো একটা কুলক্ষী। আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তোর খবর খারাপ করে দিব। আমি আব্বুকে জানিয়ে এসছি আম্মু, আর আমি তোমাদের কারোর ক্ষতি করব না, চিন্তা করিও না তোমরা। আমি সন্ধ্যের আগেই ছাদে যাব, যতক্ষণ আপুর বিদায় না হবে ততক্ষণ আসবো না নিচে। আজ নীরুর বোনের বিয়ে। ইস, যদি লিজাপু আপন বোন হতো তাহলে বিয়েতে কত মজা করতাম। আমার যদি একটা মা থাকতো তাহলে যে কত আদর করতো। আজ আমার আপনজন বলে কেউ নেই। আমার মা নেই বলে কি কখনো সুখ পাবো না? কি নেই আমার বাবার? সব কিছু আছে, বাড়ি গাড়ি সম্পত্তি সব তো আছে তোমার। তাহলে কেন তোমার এই মেয়েটার দুঃখ বোঝো না? বাবা কোথায় তুমি? একটু দেখে যাও না আমায়, কখনো তো একটু আদর করো না। আমার মা নেই বলে আমাকে এত কষ্ট দাও কেন? বুকের ভেতর এক চাপা কষ্ট নিরুকে চিড়ে চিড়ে খাচ্ছে। এরই মাঝে মাগরিবের আজান হচ্ছে। নীরু ফ্রেশ হয়ে অজু করে মাগরিবের নামাজ পড়ে বাড়ির পেছনের সিঁড়ি বেয়ে ছাদে চলে যায়। দোতলার ফ্ল্যাটটা কি সুন্দর করে সাজানো হয়েছে। চারিদিকে এত লাইটিং, আলোয় ঝলমল করছে চারিদিক। আহ, সবার জীবন কত রঙিন, শুধু আমার জীবনটাই আধার। বিড়বিড় করে বলে নীরু। কিছুক্ষণ পর গাড়ির হর্ন শুনতে পায় নীরু। বুঝতে পারে বর এসেছে। সবাই মিলে বরের সাথে কত মজাটাই না করছে। ইস, আমি যদি মজা করতে পারতাম। কিছুক্ষণ পর কারো পায়ের শব্দ শুনতে পায় নীরু। চোখটা মুছে ফেলে, খুব স্বাভাবিক হবার চেষ্টা করে। কিরে নীরু, একা একা ছাদে কি করছিস? বলতে বলতে ছাদের দরজাটা লাগিয়ে দেয় রাকিব। রাকিব নীরুর ফুফাতো ভাই। স্বভাব চরিত্র নীরুর মোটেও ভালো লাগে না। তা সাধারণত এড়িয়ে চলে। আর আজ সুযোগ পেয়ে চলে এসেছে। আমি এখানে আছি, তোমাকে কে বললো? আরে তো রাগ করার কি আছে, সবাই তো বিয়ে নিয়ে ব্যস্ত, তাই আমি আসলাম তোমাকে নিয়ে ব্যস্ত হতে। শয়তানে হাসি দিয়ে কথাগুলো বলতে বলতে এগিয়ে আসে রাকিব। আর এক পা এগোলেই আমি কিন্তু চিৎকার দিব। বিয়ে বাড়ি এত জোরে গান বাজছে, এত হইচই চারদিকে, তোমার চিৎকারটা শুধু আজ আমিই শুনবো আর উপভোগ করব। একদম ভালো হবে না কিন্তু। আ আ আ রেলিং খুবই অল্প ছিল বলে ছাদ থেকে পড়ে যায়নি নীরু। চিৎকারের শব্দে মাথাটা ওপরে করতেই কাউকে পড়ে যেতে দেখে শুভ। কিছু বোঝার আগেই হাত বাড়িয়ে দিয়ে ধরে ফেলে মেয়েটিকে। নীরু কিছুক্ষণ গলা জড়িয়ে ধরে থাকে ছেলেটির। কিছুক্ষণ দুজনের নীরবতা। নীরু বুঝতে পারছে না সে ছাদ থেকে পড়ে মরে গেছে না বেঁচে আছে। আর শুভ বুঝতে পারেনি এটা কি হলো। কিন্তু মেয়েটার চোখের দিকে অপলক তাকিয়ে আছে শুভ। চারিদিকে হইচইয়ে দুজনে বাস্তবে ফিরে আসে। নীরু বুঝতে পারে সে মরেনি, এই যাত্রায় বেঁচে গেছে। কোল থেকে নামে, কিন্তু খেয়াল করে গায়ে ওড়নাটা নেই। দুই হাত সামনে নিয়ে আনে। জানোয়ারটা পড়ে যাবার সময় ওড়নাটা নিয়ে নিয়েছে। দাঁড়িয়ে থাকতে ইতস্তত বোধ করছে। এতক্ষণ ছেলেটার বুকের সাথে লেপ্টে ছিল, কিন্তু এখন দাঁড়াতেও পারছে না। শুভ খেয়াল করে নিজের শেরওয়ানির সাথে থাকা কোটটা খুলে পরিয়ে দেয় নীরুকে। চারিদিকে বিভিন্ন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে। এক একজন এক এক কথা বলছে। এত করে নীরুর সৎমা এসে নীরুকে মারতে থাকে। অলক্ষী, শেষ পর্যন্ত বিয়েতে অশান্তি করে ফেললি। মরিস না কেন মুখ পুরি? তুই মরলে এই সংসারে শান্তি ফিরবে, তার আগে না। স্টপ ইট। হচ্ছেটা কি? মগের মূল্যক নাকি যে যা খুশি করতে থাকবেন? লুৎফা, বেশি সিন ক্রিয়েট করো না, ওকে ওর ঘরে বন্দি করে রাখো। এত করে নীরুর বাবা আফজাল হোসেন এসে কথাগুলো বলে। লুৎফা নীরুকে টেনে নিয়ে যেতে থাকলে শুভ বলে, আগে বলুন মেয়েটাকে কি হয়েছিল, এরপর ওকে নিয়ে যাবেন। আসলে ও আমার ছোট মেয়ে। বাহ বাহ, আপনাদের নাকি একমাত্র মেয়ে, এখন আরেকটা উদয় হলো কিভাবে? আর কত কি লুকিয়েছেন? খুব গম্ভীরভাবে রাগ মিশ্রিত কণ্ঠে বলে শুভ। একে একে বরপক্ষের সবাই বের হতে থাকে। ঘটনা শুনে তাকে সবাই ছিছি করছে। কিন্তু ততক্ষণে বিয়ে পড়ানো হয়ে গেছে, কিন্তু বরপক্ষের সবাই মেয়ে নিয়ে যেতে চাইছে না। আসলে নিরু হোস্টেলে থাকে তো, তাই ওর কথা মনেই থাকে না। কি সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলতে পারেন আপনি। সে নিজের মেয়ের নাম্বারও বলতে ভুল করেন। বরের বাবা আব্দুর রহমান সাহেব বলেন, না দুলা ভাই, এই বাড়ির মেয়ে ঘরে তুলবো না। সবার চোখে মুখে রাগ দেখা যাচ্ছে।
বড় বের হয়ে এসেছে, নীরুর বোনও বের হয়ে এসেছে। এত বছর প্রেম করে বিয়ে করতে আসলাম, আর এই বাড়িতে এত গলদ। ছি, আগে জানলে রিলেশনই করতাম না। বর বলে বরের বাবার উদ্দেশ্যে। কোণে ওর মায়ের বুকে মাথা লুকিয়ে নাকা কান্না জুড়ে দিয়েছে। কিছু হবে না মা, আমি দেখছি। নীরু বুঝতে পারছে যার ওপরে পড়েছে সে বরের বাড়ির লোক। সবার সামনে দৌড়ে গিয়ে ছেলেটার পা জড়িয়ে ধরে, বলতে থাকে, প্লিজ আমার বোনকে একলা রেখে আপনারা যাবেন না। আরে কি করছেন, পা ছাড়ুন। আমার জন্য আমার বোনের কোনো ক্ষতি হোক আমি তা কখনোই চাই না। দয়া করে আপনারা কেউ আমার বোনকে রেখে যাবেন না। আরে কি আশ্চর্য, আপনি উঠুন বলছি। আচ্ছা আপনারা সবাই কি ন্যাকা? পরপুরুষের পা ধরতে লজ্জা করে না? বাপ মা কিছুই শিখায়নি নাকি? এত খারাপ কথা শুনে পা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমার মা নেই, জন্মের সময় মরে গেছে, তাই সবাই আমায় অলক্ষ্মী বলে, ক্ষমা করবেন। এভাবে আসলেই বলা উচিত হয়নি শুভর। নিজে নিজেকে ধিক্কার দিচ্ছে। সরি বলতে যাবে তার আগেই মেয়েটা অনেকটা দূরে চলে গেছে। ওর সৎ মা ওকে জোরে একটা চড় মারে, এতে মেয়েটা পড়ে যায়। শুভর কেন জানি মনে হলো চড়টা ওর গায়ে লাগলো। অলক্ষ্মী মেয়ে, আজ তুই হয় নিজে এই বাড়ি ছেড়ে বের হবি, না হয় আমি তোকে জানে মেরে ফেলবো। শুভ সবই শুনতে পাচ্ছে। ওর বাবাকে গিয়ে বলে, এই মেয়ের সাথে ঘর করব কিভাবে বল? বাবা, যা হবার হয়ে গেছে, বউ তুলে নাও। এই বাড়ির সাথে সম্পর্ক রেখো না, তাহলেই হবে। যা হবার হয়ে গেছে, এবার বউ নিয়ে বাড়ি চলো। তুই যখন বলছিস তখন মেনে নিব, কিন্তু ওর মা বাবাকে কখনোই মানছি না। দেখতেই তো পাচ্ছ, সৎবোন বলে বলেনি। রাগী গলায় বলে শুভর ভাই সাগর। শুভ খেয়াল করে মেয়েটি নেই, আর মায়া না করে সবাইকে বের হতে বলে। বর বউ এক গাড়িতে উঠল, কিন্তু বউয়ের মা বাবা কাউকে কাছে আসতে দেয়নি শুভর পরিবার। সবাইকে গাড়িতে উঠিয়ে নিজে ওঠার সময় খেয়াল করে একটা মেয়ে মাথায় কাপড় দিয়ে বাড়ি থেকে দৌড়ে বের হয়ে যাচ্ছে। শুভর কিছুটা সন্দেহ হয়, তাই গাড়িতে না উঠে সবাইকে চলে যেতে বলে। পিছু নেয় মেয়েটার। মেয়েটা কি করছে দেখার জন্য জোরে জোরে হাঁটতে থাকে। শীতকাল হওয়ার পরও নিম্নচাপের কারণে আবহাওয়া খারাপ, বৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তেই। প্রচুর শীত পড়েছে। এত ঠান্ডার মাঝে শুধুমাত্র একটা জামা পরে কিভাবে মানুষ থাকে, মনে মনে কথা বলছে শুভ। শুভর হঠাৎ মনে হলো মেয়েটা আত্মহত্যা করতে চাচ্ছে। দৌড়ে গিয়ে হাত ধরে টেনে আনে। হঠাৎ টানে মুখের কাপড় সরে যায়। মেয়েটার দুই হাত ধরে জোরে করে চিল্লিয়ে বলে, কি ব্যাপার, এত আত্মহত্যা করার শখ হলো কেন? মরার এত শখ, তাহলে একদিন আমার মনোরঞ্জন করেই মরো। কয়েকটা চড় মেরে দেয় শুভর আগের বসে। ছাড়ুন আমাকে, আমি খারাপ, যার জীবনে যাই তারই ক্ষতি করে দেই। আমি আমার মাকে মেরেছি, বাবাকে দূরে সরিয়েছি, আর কি চাই আমার? সৎ মায়ের খোঁটা, বাবার অবহেলা আমি আর নিতে পারছি না। এর চেয়ে আমি মরে গেলেই ভালো হবে। কারো কষ্ট হবে না, কারোরই কষ্ট হবে না তখন। এই দুনিয়ায় আমার কেউ নেই। ছোট থেকে বড় হয়েছি অনাথ আশ্রমে, বড় হয়েছি হোস্টেলে। আজ হোস্টেলও বন্ধ, তাই বাড়ি এসেছিলাম, কিন্তু উপহার পেয়ে গেছি। বলতে বলতে কান্না করতে থাকে। এরই মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়। কোনটা চোখের জল আর কোনটা বৃষ্টির বাড়ি বোঝা যাচ্ছে না। তাহলে মরবেই তাই না? তো চলো আমার সাথে। কোলে তুলে নেয় মেয়েটিকে, বাড়ির দিকে হাঁটতে থাকে। একটু শুকনো জায়গায় এসে ফোন বের করে ড্রাইভারকে গাড়ি আনতে বলে। নীরু চিল্লাচিল্লি শুনে এক ধমক দেয় শুভ। একে তো শীত, তার উপর বৃষ্টি, হাড় কাঁপুনি ঠান্ডাতে দুজনে জমে গেছে। ড্রাইভার আসতে নীরুকে গাড়িতে জোর করে ঢুকিয়ে দেয়। এক জায়গায় যেতে বলে শুভ। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? জাহান নামে। প্লিজ আমার ক্ষতি করবেন না। একে তো শীত, তার উপর বৃষ্টিতে কাক ভেজা হয়ে ভিজে গাড়িতে গুটিসুটি মেরে বসে কাঁপছে নীরু। শুভর কথা শুনে জোরে জোরে কান্না শুরু করে দেয়। শুভ মনে মনে চরম বিরক্ত হয়ে গিয়েছে মেয়েটার ওপর। এ কিসের টান এ পড়েছে শুভ, না পারছে রাস্তায় ছাড়তে, না পারছে কাছে রাখতে। শুভর বলা জায়গায় ড্রাইভার গাড়ি থামায়। শুভ গাড়ি থেকে নেমে আসে আগে। এই যে, এবার নামুন, চলে এসেছি। না, আমি আপনার সাথে যাব না, আপনি আমার ক্ষতি করবেন। কি বললে, তুমি যাবে না? বলতে বলতে গাড়ি থেকে টেনে বের করে কোলে তুলে নিয়ে একটা বাসায় ঢোকে। নীরু একের পর এক কিল মারতে থাকে শুভর পিঠে, তাও শুভ থামে না। বাসার গেটের কলিং বেল দিতেই একজন ভদ্রলোক বের হয়ে আসেন। তোমরা কে বাবা? এত রাতে দুজন, তাও দুজনে? এইখানে কাজী সাহেবকে, তাকে ডাকুন। আরে আমিও তো কাজী, কি দরকার বাবা? আমরা কি কাজীর কাছে লুডো খেলতে এসেছি নাকি? জলদি বিয়ের ব্যবস্থা করুন। এইভাবে এত রাতে বিয়ে? সাক্ষী কোথায়? আপনার বাড়িতে লোক নাই, ওদের সাক্ষী দিবেন।
বাকিটা ব্যবস্থা করেন তাড়াতাড়ি। শুভ নীরুকে এবার নামিয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ভেতরে গিয়ে বসে পড়ে। নীরু হতবাক হয়ে গেছে বিয়ের কথা শুনে। আচ্ছা, আপনারা কি পালিয়ে এসেছেন? তা জেনে আপনি কি করবেন? ও আচ্ছা আচ্ছা, বরের নাম কি? আসাদুজ্জামান শুভ। কনের নাম কি? এই তোমার নাম কি বলো? এই কেমন কথা? বিয়ে করতে এসেছেন, বউয়ের নাম জানেন না? এই আপনার প্রবলেম কি? আপনি কথা কম বলুন আর কাজ বেশি করুন। এই মেয়ে, তোমার নাম বলো। জি, নীরুফার জাহান। সবাই নীরু বলেই ডাকে। বিয়ের সব কাজ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। নীরু কি বলবে বুঝতে পারছে না, তাই চুপচাপ থাকে। বাসায় পৌঁছে শুভর সাথে নীরুকে দেখে সবার চোখ কপালে ওঠে। বিয়ে বাড়িতে ঝামেলা হবার পর বাসর ঘরে বউ পাঠিয়ে দিয়ে সবাই ড্রয়িং রুমে আলোচনা করছিল। তখনই শুভ বউ নিয়ে বাড়ি ঢোকে। এই মেয়েকে নিয়ে এসেছিস যে, কি প্রবলেম তোর? কি রে, কিছু বলিস না কেন? তোমাদের ছোট ছেলের বউ নীরু, আর কিছু কারো জানার আছে? এবার সামনে থেকে সরো। এই কথা বলে নীরুর হাত ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে যায় শুভ। বাসার সবাই আর শুভর সামনে কথা বলল না, কারণ শুভর রাগ আর জেদ সবার জানা আছে। শুভ চোখের আড়াল হতেই এই পেতনিটা শুভর ঘরে টুপ করে পড়লো আর শুভ ওকে নিয়ে চলে এলো। আহ স্নেহা, অনাথ মেয়ে, দেখতেও ভালো। শুভ যদি মানিয়ে নিতে পারে তাহলে আমাদের আপত্তি কোথায়? ওহ, তাহলে আমাদের কোনো কথাই বলার থাকে না। বলেই রুম থেকে বের হয়ে আসে শুভের ছোট খালিমা। শুভ নীরুকে ঘরে নিয়ে এনে হাত ছেড়ে দেয়। শুভর নিজের একটা শার্ট আর প্যান্ট এগিয়ে দেয় নীরুর দিকে। যাও, আজকের মতো এগুলোই পরে আসো। কাল নতুন জামা কাপড় সব পাবে। ভিজা কাপড়ে এতক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। নীরুকে ওয়াশরুমে পাঠিয়ে নিজেও চেঞ্জ করে নেয়। একদম ঠান্ডায় জমে গেছে। নীরু ওয়াশরুমের দরজা খুলতেই শুভ বলে, প্রচুর ঠান্ডা বাইরে, আমারও ঠান্ডা লেগেছে খুব। তাড়াতাড়ি বের হয়ে আসো, আমিও যাব ওয়াশরুমে। নীরু তাও দাঁড়িয়ে আছে। শুভ গিয়ে নীরুর হাত দিয়ে টান দিয়ে বের করে। কি ব্যাপার, কথা শুনতে পাও না? নীরু শুধু শার্ট পরে, তাই লজ্জা করে বের হচ্ছিল না। শুভর কাছে আসাতে মাথা নিচু করে ফেলে। শুভ না পেরে নীরুকে সরিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কিছুক্ষণ পর শুভ বের হয়ে দেখে নীরু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? কোথায় যাব? এত বড় বিছানা দেখতে পাচ্ছ না নাকি কানা? আসলে কি আসলে? ভয় লাগছে। কখনো ছেলে মানুষের ঘরে থাকিনি তো। কি বললে তুমি? এসো, আমি তোমার ভয় ভাঙাই। বলে শুভ এগিয়ে আসে। নীরু পেছনে সরতে থাকে ভয়ে। শুভ এসে নীরুকে দেওয়ালের সাথে চেপে ধরে। সবাই আমাকে ভয় করে, আর তুমি আমার মুখে মুখে তর্ক করছো, তাই না? বলে হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। বিছানার মাঝে কোলবালিশ দিয়ে বলে, তোমাকে বিয়ে করেছি বলে স্ত্রীর অধিকার চাইতে এসো না কখনো। মরতে চাইছিলে বিধায় বাঁচিয়েছি। এই বাসায় রাজরানী হয়ে থাকবে, কিন্তু স্ত্রী মর্যাদা আমার কাছে পাবে না। যাও, বিছানা ভাগ করে দিলাম, ভাগ ক্রস করার চেষ্টা করবে না। আজ প্রচুর ঠান্ডা, কম্বল একটা, সো এখানেই থাকতে তুমি বাধ্য। কাল থেকে সোফায় ঘুমাবে। কথাগুলো খুব রাগের সাথে বলে শুভ। নীরু ভয়ে আর কথা না বলে শুয়ে পড়ে। শুভ আর কথা না বাড়িয়ে অপর পাশে মুখ ঘুরিয়ে শুয়ে যায়। নীরু কাঁদতেও পাচ্ছে না ভয়ে, কিন্তু প্রচুর ঠান্ডায় জমে গেছে। একসময় ঘুমিয়ে পড়ে শুভ। রাত্রে হঠাৎ শুভর ঘুম ভেঙে যায়। বিছানায় কাঁপছে খুব। পাশ ফিরে দেখে নীরু খুব কাঁপছে। বুঝতে পারে জ্বর এসেছে নীরু। এতক্ষণ ভিজেছে, একটু মায়া জাগে মেয়েটার ওপর। বুকের সাথে জড়িয়ে নেয় নীরুকে। নিজের শরীরের গরমে যেন মেয়েটা একটু আরাম পায়। শুভ খেয়াল করে কাঁপুনি একটু কমেছে। আরও চেপে ধরে ঘুমিয়ে পড়ে শুভ। সকালে শুভর ঘুম ভাঙে। কারো গরম নিঃশ্বাসের অনুভূতিতে শুভর হার্টবিট কিছুটা বেড়ে যায়। চোখ মেলে তাকাতে যেন চোখের সামনে ঘুমন্ত অপসরীকে দেখছে। মায়াবী মুখ, নিষ্পাপ চেহারা শুভকে আরও কাছে টানছে। একটু একটু করে ঠোঁট নীরু ঠোঁটের কাছে নিয়ে যাচ্ছে। না, আটকাতে পারছে না নিজেকে। গভীর আকর্ষণে টানছে শুভকে। শুভর ঠোঁটের স্পর্শে নীরু জেগে ওঠে। শুভকে ধাক্কা দিয়ে, আপনি না কাল বর্ডার দিলেন, আমি ক্রস করলে আমাকে শাস্তি দিবেন বললেন। এখন আপনি ক্রস করেছেন, আপনার কি শাস্তি হবে? বর্ডার তোমার জন্য দিয়েছি। আমার যখন যা ইচ্ছা তাই করব। আজ থেকে কি তোমার কথা শুনে চলতে হবে নাকি? যা বাবা, এত রাগের কি হলো? আমার জন্যই শুধু নিয়ম লাগে নাকি? এখানে নিয়ে এসে যেন আমায় উদ্ধার করে দিয়েছে। এবার কাছে আসুন, এবার কাছে আসুন, শুধু মজা দেখাবো। রাগ, এত রাগ কাকে দেখাচ্ছে? সারা জীবন রাগ দেখে এসছি, এবার আমি দেখাবো রাগ কাকে বলে।
একা একাই কথা বলছি নিরু। বাইরে কেউ দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু নীরু খোলার সাহস পাচ্ছে না। কম্বলের নিচে চুপচাপ শুয়ে থাকে, ঘুমের ভান করে। শুভ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, তোমার সাথে আড়ি। আমি তো এসেছি নতুন ভাবিকে দেখতে। শুভর একমাত্র ছোট বোন রিমি বলে কথাগুলি। শুভ সবার ওপর রাগ দেখালেও এই পুচকে মেয়েটার ওপরে কখনো রাগ দেখাতে পারে না। ভাবি দেখতে হবে না, আগে তুই তোর এক সেট ড্রেস ওকে এনে দে, তারপর দেখিস। কিন্তু কিসের আড়ি দিলি সেটা বল। বারে, কাল নতুন বউ নিয়ে ঘরে ঢুকে গেলে একবারও কি ডেকেছিলে? কাল দুজনেই ভিজে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লাগছিল, তাই আর ডাকিনি। তাই বুঝি? নাকি? কি বলতে চাচ্ছিস তুই? কানের নিচে দিব একটা, যা ভাগ। হাসতে হবে না, যা বললাম তাই কর আগে। যাচ্ছি বাবা, যাচ্ছি। এত তাড়া দিও না তো বাপু। এতক্ষণ নীরু কম্বলের নিচ দিয়ে এক চোখ বের করে দেখছিল কি হচ্ছে না হচ্ছে। তখন শুভ বলে, কি হলো ম্যাডাম, লুকিয়ে লুকিয়ে দেখছেনটা কি? এখানে কি কোনো সিরিয়াল চলছিল? মোটেও আমি লুকিয়ে লুকিয়ে কিছু দেখিনি। লুকিয়ে না দেখলে বুঝলে কিভাবে? তোমার দিকে তাকিয়ে কথা বলছি। আ আমি আমি ওনার চলে যাওয়ার শব্দ পেয়েছি। মিথ্যে বলতে ওস্তাদ। যাই হোক, এখন ফ্রেশ হয়ে আসো, রিমি ড্রেস পরে বাইরে আসবে। এই রিমিটা কে? আমার ছোট বোন। আপন? হ্যাঁ আপন। ভ্রুকুচকে তাকাচ্ছে। এত রাগ করার কি আছে? আস্তে আস্তে বলছে নীরু। কিছু কি বললে? কই না তো। এরই মাঝে রিমি এসে তাকে বিছানায় একটা মেয়ে এলোমেলো চুলে একটা শার্ট পরে বসে আছে। কোনো শ্বাসকষ্ট ছাড়াই মেয়েটাকে পরীর মতো লাগছিল। ও, এই বুঝি আমার ভাবি? বলে দৌড়ে গিয়ে বিছানায় নীরুকে জড়িয়ে ধরে বলে, বুঝলে ভাবি, আমার ভাইয়ের কোনো মেয়েকেই মনে ধরতো না। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, তোমার রূপ দেখে পাগল হয়ে বিয়ে করেছে। একদম ন্যাকা কথা বলবি না, এখন যা এখান থেকে। ও, এখন ওকে পেয়ে আর আমাকে ভালো লাগছে না বুঝি? উফ, আচ্ছা বস ঘরে, আমি যাচ্ছি। ওকে চেঞ্জ করিয়ে বাইরে নিয়ে আন, তোকে নিয়ে একটু শপিংয়ে যেতে হবে। কি কিনে দিবে শুনি? তোর যা খুশি নিস। লাভ ইউ ভাইয়া। বলে ফ্লাইং কিস দেয় রিমি। সাগর বিয়ে বাড়ি ঝামেলার পর নিজের ঘরে আর ঢোকেনি। নতুন বউ ঘরে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে সাগর রুমে ঢোকে। সকালে ফ্রেশ হয়ে বের হতে চালাক রুবি পেছন থেকে সাগরকে জড়িয়ে ধরে। আই এম সরি, আমার যেসব বোন আছে সেটা আমি নিজেই জানতাম না। যেরকম মিথ্যে কথা বলে সাগরের রাগ ভাঙাতে। তোমার বাবা কি সুপারম্যান? বাচ্চার জন্ম দিয়ে গুম করে রেখেছিল এতদিন? আমি সত্যি বলছি, ওই মেয়েটা যে কোথা থেকে আসলো আমি জানি না। কচি খুঁকি তুমি। তোমার বাসায় একটা মেয়ে ঢুকে গেল আর তুমি জানো না? না, সাগরের পিঠে কিস দিয়ে বলে, কি করে জানবো বলো? কাল তো আমার বিয়ে ছিল, আমি তো পার্লারে সাজতে গিয়েছিলাম। তা তোমার প্ল্যান কি? প্ল্যান মানে? তোমার বাবা তো লুকিয়ে 2টা বিয়ে করেছে, তুমি কয়টা করবে? কি যে বলো না তুমি, আমি এত খারাপ? আমাকে তুমি এই চিনলে? বলে ন্যাকা কান্না শুরু করে রুবি। রুবির ন্যাকা কান্নায় সাগর গলে যায়। হাজার হোক, আগে প্রেমিকা ছিল, এখন বউ, একটু তো টান থাকবেই। মাথায় হাত দিয়ে সান্ত্বনা দেয় রুবিকে। ঠিক আছে, আর কাঁদতে হবে না। তোমাকে মেনে নিয়েছি এটাই বলো। তোমার ফ্যামিলির কথা ভুলেও মুখে আনবে না। আচ্ছা, আমি তো শুনলাম আমার ওই সৎ বোনটাকে নাকি তোমার ভাই বিয়ে করে এনেছে। ঠিকই শুনেছ। আকাশ থেকে আমার ভাইয়ের কোলে পড়লো, আর ভাই ওর রূপ দেখে গলে গেল। জাদু জানে, বুঝেছো? না হলে যে শুভ এতদিন কোনো মেয়ের দিকে তাকাতো না পর্যন্ত, সেই শুভ বিয়ে করেছে, ভাবা যায় বলো? আমি তো শুধু বুঝছি না যে আমার বাবা এত ভালো মানুষ, তাকে ওর মা কিভাবে ফাঁসিয়ে বিয়ে করলো। তুমি ঠিকই বলেছ, ওই মেয়ে জাদু জানে। শুভকে পটানো এত সহজ নয়। নীরু সম্পর্কে বানিয়ে বানিয়ে কথা বলে সাগরের কান পুচিয়ে ফেলে রুবি। রিমি 3 পিস পরে রিমির সাথে বাইরে আসে নীরু। নীরুকে দেখে প্রথমে নীরুর চুল ধরে টান দেয় শুভ। শ্বশুর বাড়ি প্রথম এসে চুল ছেড়ে ঘুরে বেড়াচ্ছ, অসভ্য মেয়ে। কোনো শিক্ষা নাই, মাথায় কাপড় দাও বলছি। লাগছে তো মাথায়। এত জোরে চুল টেনেছেন, সব চুল পড়ে যাবে। তখন লোকে বলবে আপনার বউ নাড্ডু। শুভ রেগে ওইখান থেকে চলে যায়। নীরু প্রথমে মাথায় ওড়না তুলে দেয়, পরে শুভর বাবা মায়ের ঘরে প্রথমে নিয়ে যায় রিমি। নীরু রুমে ঢুকে সবাইকে সালাম দেয়। রিমি মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয় নীরুর। শুভর মা নীরুর সালামের জবাব দিয়ে রিমির দিকে তাকিয়ে বলে, থাক, আর ন্যাকামি করতে হবে না রিমি, ওকেও রুমে দিয়ে আয়। কেন মা, আমি কি আপনার মেয়ে হিসেবে খারাপ? আমার তো মা নেই,
কাউকে মা ডাকিনি কখনো। আপনাকেও কি কখনো মা ডাকতে পারবো না? ঠিক আছে, আর ন্যাকামি করতে হবে না, মা বলেই ডেকো। আচ্ছা, তুমি তোমার বাবার নাকি ছোট মেয়ে, তোমার বাবা 2টা বিয়ে করলো কেন? আর তোমার মা কিভাবে মারা গেছে? আমি জ্ঞান হওয়া থেকে এতিমখানায় বড় হয়েছি। এরপর আমাকে বাবা এক মেসে রাখেন, সেখান থেকেই এসএসসি দেই। এরপর 3 মাস গ্যাপে বাবা কলেজ আর হোস্টেল ঠিক করে দেন। আমি হোস্টেলেই থাকতাম, এর বেশি কিছুই জানি না। কাল কলেজে মারামারি হওয়াতে আমাকে বাবা বাসায় নিয়ে যান। এর আগেও মাঝে মাঝে বাসায় যেতাম, কিন্তু সৎমায়ের সামনে বাবা কখনো আদর করে না, কিন্তু বাবা আমায় খুব ভালোবাসত। কথাগুলো শুনে শুভর মা বাবা দুজনেরই নীরুর ওপর অভিমান কমে যায়, কিন্তু নীরুর বাবা আর সৎমাকে সন্দেহ করতে থাকে। যাও বৌমা, এখন ঘরে যাও, আগে তোমার কিছু কাপড়ের ব্যবস্থা করি, এরপর বের হইও। ইস, ক্ষুধাতে পেট জ্বলে যাচ্ছে। এটা কি খেতেও দেবে না নাকি? ধ্যাৎ, ভালোই লাগে না কিছু। চুপচাপ শুভ রুমে গিয়ে কম্বলের নিচে ঢুকে পড়ে নীরু। শুভ রুমে ঢুকে নীরুকে কম্বলের নিচে দেখে বলে, কি ব্যাপার, রাত্রে কি ঘুমাওনি নাকি? নতুন বউয়ের এত ঘুমালে কি চলে? কম্বলের নিচ থেকে মাথা বের করে বলে, আপনার মাথাটা একটু এগিয়ে দিন প্লিজ। কেন, কি করবে? আপনাদের মনে কি দয়া মায়া নেই নাকি? আমি অসহায় একটা মেয়ে, সেই কাল সকালে খেয়েছি। এরপর কলেজের মারামারি, হোস্টেল বন্ধ, বাসায় গিয়েও উপোস, রাত্রেও কিছু দিলেন না। আর কতক্ষণ না খাইয়ে রাখবেন বলেন তো? ওরে বাবা, হয়েছে, এবার খেয়ে উদ্ধার করো। নীরু শুভর হাতের দিকে এতক্ষণ খেয়ালই করেনি। ফলের প্যাকেট থেকে লাফ দিয়ে বিছানা ছেড়ে নেমে ফল নিয়ে খেতে শুরু করে। শুভ মনে মনে বলে, পাগল মেয়ে একটা, ওর বাচ্চা মেয়েতে কি আমি ওর প্রেমে পড়ে যাচ্ছি নাকি? একাই খাচ্ছ? আমি তো দুজনের জন্য আনলাম। কেন, আপনি খাননি? কখন খেলাম? কাল দুপুরে খেয়ে বের হয়েছি, এখনো তো খেতে পারলাম না। নীরু লাফিয়ে এসে শুভর হাত ধরে টেনে বসিয়ে দেয়। হাতের ফলের প্যাকেট এগিয়ে বলে, খেয়ে নিন। বাসার পরিস্থিতি কাল থেকে ভালো নেই। একের পর ঝামেলাতে সবার মন খারাপ হয়ে আছে। এরই মাঝে রিনি এসে বলে, ভাইয়া নিচে চলো, সবাই তোমাদের জন্য ওয়েট করছে। তুই খেয়েছিস? খেয়েছি, তোমাকেও খেতে ডাকছে। আসবো, তুই রেডি হয়ে নে। ওকে, তাড়াতাড়ি আসো। ভাবি, তুমিও যাবে নাকি? না, ও আজ কোথাও যাবে না, ঘরেই থাকবে। এরই মাঝে রিমি এসে বলে। নীরুর কিছু বলার আগেই শুভ বলে। রিমি রুম থেকে বের হয়ে যায়। শুভ আর নীরু নিচে নামে। নীরু বোনকে নিচে দেখতে পেল। বোনের পাশে একজন বসা ছিল, তাকে দুলাভাই মনে করে নেয়। শুভর মা বাবা নাস্তায় বসেছিল, তাই নীরু এবার সালাম দেয়নি। শুভ একটা চেয়ার টেনে বসে পড়ে। নীরু দাঁড়িয়ে আছে দেখে শুভর মা বলে, কি ব্যাপার বৌমা, দাঁড়িয়ে কেন? বসো শুভর পাশে। না মানে, গুরুজনের সামনে বসতে নেই, আপনাদের খাবার তুলে দিই। শোনো বৌমা, এই বাড়িতে খাবার তুলে দেওয়ার লোকের অভাব নেই, তুমি আমাদের সাথে বসে খেতে পারো, এটা এই বাড়ির নিয়ম। সকালে আর রাত্রে সবাই একসাথে বসে খাবার খাই। তুমি নতুন মানুষ, কিছু জানো না, তাই বলে দিচ্ছি। জি আচ্ছা। শুভর পাশে বসে পড়ে নীরু। কিন্তু নীরুকে দেখে রুবি জ্বলছে আর মনে মনে বলছে, এই ছোট লোক কিনা আমার সাথে এক টেবিলে বসে খাচ্ছে। সবাই নিশ্চুপ। খাওয়া দাওয়া পর্ব শেষ করে যে যার মতো উঠে গেল। এদিকে রিমি রেডি হয়ে বের হয়ে আসে। শুভ রেডি ছিল আগে থেকেই। রিমিকে নিয়ে বের হয়ে যায় শুভ। আর নীরু ঘরে একেলা বসে বসে বোরিং হচ্ছে। এই সময় ওর বোন এসে ঢোকে। কি রে অভদ্র মেয়ে, তোর এত বড় সাহস যে তুই আমার সংসারে এসে ঢুকেছিস? তোমার বরের সংসারে তো আর সতীন হয়ে ঢুকিনি আপু, তোমার দেবরের সাথে বিয়ে করেছি। কি বললি তুই? যত বড় মুখ না তত বড় কথা। বলে নীরুকে মারতে গেলে নীরু হাত ধরে নেয় রুবির। আপু, এতদিন তো অনেক অত্যাচার সহ্য করেছি, কারণ আমি অনাথ ছিলাম। কিন্তু আর সহ্য করব না, কারণ আমার জীবনের সবচেয়ে ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। যাই হোক, তুমি বেশি কষ্ট দিতে এসো না আমায়, না হলে ওনাকে সব বলে দিব। রবি প্রচণ্ড রাগ করে নীরুর ঘর থেকে বের হয়ে নিজের ঘরে গিয়ে মাকে ফোন দেয়। রিসিভ হতেই, আম্মু জানো, ওই ছোট লোক নীরু কিনা আমার সংসারে ঢুকেছে। কি বলিস? কাল তোকে বাসা থেকে বের করে দিয়েছিলাম, কিভাবে তোর সংসারে গেল? আমি কিছুই বুঝতে পারছি না। কাল লাগিনি শুভকে জাদু করেছে, শুভর বউ হয়ে বাসায় এসেছে। আজ আমি শাসন করতে গেলে আমাকেই চোখ রাঙিয়ে দেয় জানো। আম্মু তুমি কিছু করো, আমি আর সহ্য করতে পারছি না। আমি তো নিজেই বুঝছিলাম কিভাবে কি হলো। আজ সকালে কিভাবে যেন আমার শাশুড়ি মাকেও পটিয়ে ফেলেছে জানো। আমার সাথে আমার শ্বশুর শাশুড়ি কথা বলছে না,
অথচ ওকে দেখি বৌমা বলে ডাকছে। আমার তো ডাক শুনেই মনে হচ্ছিল পুঁতে ফেলে দিই। আরে শোন শোন, ওর ব্যবস্থা আমি পরে করছি। কিছুদিন ওকে সহ্য কর আর সাগরকে বসে রাখার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করিস না তুই একদম। ওকে আম্মু, আমি তাহলে রাখছি, তুমি দেখিও কিন্তু। হ্যাঁ, বলে ফোনটা রেখে দেয়। নীরু একা বসে বসে বোরিং হয়ে শুভর মায়ের রুমে চলে যায়। শুভর মা তখন পেপার পড়ছিল। আম্মু, ঘরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি, আপনার সাথে কি একটু গল্প করতে পারি? আজকাল কার ছেলের বউরা কি শাশুড়ির সাথে গল্প করতে আসে নাকি? জীবনে কারোর কাছে প্রথম মা ডাক শুনেছি। আপনি আমায় অনেক স্নেহ করে বৌমা ডেকেছেন। আপনার কাছে এই ডাকে অনেক ভালোবাসা পেয়েছি। আপনার কাছে আসবো না তো কার কাছে যাব? আরে আমার মেয়েটা, কিন্তু এখন তো রান্নার সময় হয়ে এলো। কি রান্না হবে সব দেখিয়ে দিতে হবে। এখন ঘরে যাও, পরে বসে গল্প করব। আম্মু, কিছু মনে না করলে আজ আমি রান্না করি। নতুন মানুষ, ছোট মেয়ে, রান্না পারবে না। একবার সুযোগ দিয়েই দেখেন, সবচেয়ে বেস্ট রান্না করব, কথা দিলাম। তুমি তো পুচকি বুড়ি দেখছি। ওকে চলো। রুবি নিচে বসে সবার সাথে গল্প করছিল। তখন থেকে নীরু তার শাশুড়ির সাথে কিচেনে যাচ্ছে। এটা দেখে রুবির মাথা খুব গরম হয়ে গেল। মনে মনে ভাবছে, সবাইকে কি জাদু করেছিস নাকি? আমি এত ফ্রি হতে পারলাম না, আর শাশুমা ওর সাথে বেশি কথা বলছে। হিংসা হচ্ছে তোর বোনকে দেখে? নিজেকে সামলে নিয়ে বলে, হিংসা হবে কেন? ও তো আমারই বোন। আরে বুঝি বুঝি, আমার ভাবি সেই মুদি মানুষ, ওর সাথে তুই এখন মিশতে পারলি না। আর বোনকে দেখ কি সুন্দর হাসি খুশি ঘুরে বেড়াচ্ছে, এটা দেখেই তো তুই বলছিস। আচ্ছা, ও তো সৎ বোন কিভাবে হলো? আমি জানি না, আমার বাবার বউয়ের মেয়ে কোত্থেকে জুটলো আমি কিভাবে বলবো। একটু রাগী গলায় বলে রুবি। ভুলে যাস না আমি তোর ফুপি শাশুড়ি। আমার কথায় একদম রাগ দেখাবি না, নইলে ভাইকে বলে সাগরের সাথে ডিভোর্সের ব্যবস্থা করব। রুবির মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। তাড়াতাড়ি ফুপু শাশুড়ির সামনে বসে বলে, সরি ফুপি, আসলে ওকে চিনি না তো, তাই মাথাটা খারাপ হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যা সামনে থেকে। রুবি আর কিছু না বলে রুমে এসে রাগে গড়গড় করতে থাকে। শুভ আর রেমি পছন্দ মতো শপিং করে বাসায় ফিরতেই প্রায় দুপুর হয়ে যায়। বাসায় ফিরে রুমে গিয়ে দেখে নীরু নেই। মেজাজটা একটু খারাপ হয়। শুভর কোথায় গেল মেয়েটা? রেমি রান্নাঘরে গিয়ে নীরুকে জড়িয়ে ধরে। আম্মু বলল তুমি কিচেনে, তাই সোজা চলে আসলাম। অনেক করেছো, এবার ঘরে যাও তো। কেন, ঘরে কি আছে? আরে যাও তো, গেলেই বুঝবে। ওকে, যাচ্ছি। নীরু হাতের কাজ শেষ করে রুমে গেল। শুভ বেডে শুয়ে আছে। কি ব্যাপার, কোথায় ছিলে? একা একা বোর হচ্ছিলাম, আম্মুর ঘরে গিয়েছিলাম। ওকে ওকে, এখন যাও, ফ্রেশ হয়ে শাড়ি পরবে। আমি তো শাড়ি পরতে পারি না। শুভ আগে নীরুকে ইউটিউবে শাড়ি পরার একটা ভিডিও দেখায়। নীরু মন দিয়ে দেখে। মনে হয় না পারবো, জিলেপির প্যাচ। আরে পারবে পারবে, যাও আগে শাওয়ার নিয়ে এসো। ওকে, একটা শাড়ি নিয়ে ঢুকে যাই ওয়াশরুমে। শুভ সোফায় বসে বই পড়ছিল। এই সময় নীরু বের হয়ে আসে। নীরুর মাথা থেকে পা পর্যন্ত দেখে শুভর মুখের ভাষা হারিয়ে ফেলেছে। মাথার চুলগুলো টাওয়াল দিয়ে খোপার মতো করে বেঁধেছে। লাল ব্লাউজ আর পেটিকোট পরে শাড়ি কোনো রকমে পেঁচিয়ে বের হয়ে এসেছে। শাড়ি ভালো করে না পরাতে পারায় নিজেকে ঢাকার বৃথা চেষ্টা করছে নীরু। ভেজা চুল সিক্ত শরীরে নীরু শুভকে কাছে টানছে। শুভ উঠে ঘরের দরজাটা লাগিয়ে দেয়। নীরুর দিকে এগোতে থাকে। দরজা কেন লাগালেন? কাপা কণ্ঠে বলে নীরু। শুভ কোনো কথা না বলেই এগিয়ে যায়। নীরু কিছুটা সংকোচ কিছুটা ভয়ে পেছনে সরে আসে। শুভ নীরুকে দেওয়ালের সাথে চেপে ধরে। নীরু কোনো দিকেই যেতে পারছে না। মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে নীরু। শুভ নিজের গালটা নীরুর গালে নিয়ে গিয়ে আলতো ছোঁয়া দেয়। নীরু কেঁপে উঠছে। ও শব্দ করে মুখে। শুভ গাল সরিয়ে এনে শাড়িটা খুলে সুন্দর করে পরিয়ে দেয়। শাড়ির কুচি পেটের কাছে গুজে দেওয়ার সময় শুভর হাতের স্পর্শে নীরু বারবার কেঁপে কেঁপে উঠছিল। শুভ নীরুর হাত ধরে টেনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করায় নীরুকে। প্রথমে চুল আঁচড়িয়ে দেয় শুভ। নীরুর হাত ধরে হাতে হালকা করে লোশন লাগিয়ে মুখে স্নো দিয়ে দেয় শুভ। এরপর পেছন থেকে এক হাত মুখে আর এক হাত পেটে রেখে আয়নায় নীরুকে দেখে বলে, জাস্ট অপূর্ব। এত রূপ এতক্ষণ কোথায় লুকিয়ে রেখেছে রে সুন্দরী? নীরু কিছুটা লজ্জায় সরে যেতে চাইলে শুভ এক ঝটকায় কাছে টেনে নেয়। মাথার পেছনে হাত দিয়ে নীরুর মুখটাকে কাছে নিয়ে আসে। গালে একটা চুমু দিতেই নীরু কাঁদতে শুরু করে। নীরুর নিঃশব্দে কান্নার চোখের পানি শুভর নাক স্পর্শ করে। নীরুকে ছেড়ে দিয়ে দূরে এসে দাঁড়ায়। যদি অন্যায় কিছু করে ফেলি তাহলে দূরে চলে যেতে পারো।
একটু রাগী গলায় বলে শুভ। নিশ্চুপভাবে দাঁড়িয়ে আছে নীরু। কি হলো, কথা বলছো না কেন? এবার রাগী গলায় জোরে করে বলে ফেলেন। যাও সামনে থেকে, কখনো আর সামনে আসবে না। নীরু ভয়ে ঘর থেকে বের হয়ে যায়। দুপুর হয়ে এসেছিল, বিধায় সিঁড়ি বেয়ে নিচে নামতেই রিমি এসে ভাবি বলে জড়িয়ে ধরে। ওয়াও ভাবি, তুমি এত সুন্দরী, লাল শাড়িতে তো তোমার লাল পরি লাগছে গো। আমার ছোট ভাইয়া তো তোমার দিক থেকে মুখই ফেরাতে পারবে না। না মানে সবাইকে খেতে দিতে হবে তো, চলো যাই রান্নাঘরে। শুনলাম তুমি আজ রান্না করেছো। প্রথম দিন এসেই মায়ের মন জোগাতে শুরু করেছো। ভালো ভালো, চালিয়ে যাও। জানি তুমি পারবে আমার রাগী ভাইটাকে প্রেমের ছোঁয়াতে স্বাভাবিক করে তুলতে। আমি তো কিছুই করিনি তেমন, উনি খুব রেগে আমাকে বের করে দিয়েছেন। কেন, কি হয়েছে? ভয় পেয়েছিলাম খুব, তাই। কিসের ভয়? ও কিছু না, পরে বলবো, চলো যাই। ওকে, চলো তাহলে। রিমি আর নীরু সমবয়সী, দুজনেই একাদশ শ্রেণীতে পড়ে, কিন্তু কলেজ ভিন্ন, তাই ওদের ননদভাবের সম্পর্ক বেশ জমে উঠেছে। দুপুরে যারাই বাসায় আসে সবাইকে ডাক দিল শুভর মা। বাসায় যতজন থাকবে সবাইকে একসাথে খেতে বসতে হয়। ডাইনিং টেবিলের এক পাশে শুভর বাবা, পাশে মা, অপর পাশে সাগর, তার পাশে রবি। শুভর মায়ের পাশে রিমি নীরুকে নিয়ে বসেছে। শুভ পরে এসে বাধ্য হয়ে নীরুর পাশে বসে। খাওয়ার সময় সবাই চুপচাপ খেয়ে নেয়, কিন্তু আজ শুভর বাবা রান্নার প্রশংসা করে, এতে রুবি জ্বলে যাচ্ছে। রিমি তো খুব খুশি হয়েছে আর প্রশংসা করছে। এমন খাবার কখনো খায়নি, ইয়াম্মি। দেখতে হবে না রান্নাটা কার। কে রান্না করেছে আম্মু? কে আবার? আমাদের লক্ষ্মী নতুন বউ। বড় ভাবি নাকি? ওর মতো বড়লোক এক মেয়ে রান্না জানবে নাকি? যার তার কাছে রান্না জিনিসটা কখনোই ভালো হয় না, বুঝেছো বোকা মেয়ে? এটা তোমার ছোট বৌমার রান্না। রান্না করে মনে হচ্ছে পুরো বাড়ি কিনে নিয়েছে। আম্মু, রুবিও ভালো রান্না পারে। কই, ঘর থেকে তো একবারও বের হলো না। বাসায় যে শ্বশুর শাশুড়ি আছে, কই দেখাও তো করতে আসেনি। ভদ্রতা বলেও তো কোনো কথা থাকে নাকি? বড় করে জন্ম নিলেই বড় হওয়া যায় না। ওর বোনটাকে দেখেও ওর শিখা আছে। নীরু চুপচাপ খাবার সামনে নিয়ে বসে সবার কথা শুনছিল। শুভ এতক্ষণ নীরুর দিকে আর চোখে দেখছিল। নিজের বইয়ের প্রশংসা শুনে কোথায় খুশি হবে, উল্টো মেজাজ গরম করে বলল, রান্না ভালো হয়েছে, সবাই খাবে। খাবার টেবিলে এত কথা বলার কি আছে? এত সুনাম করিও না, অহংকার বেড়ে যাবে। রাগ দেখিয়ে খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায় শুভ। খাবার টেবিলে থাকা শুভর খালামণি বলে ওঠে, তাই তো, এত সুনাম করার কি আছে আপু? বউ বিগড়ে যেতে কতক্ষণ? আপনাদের মন ভোলাচ্ছে, বুঝেন না কেন? আচ্ছা বাদ দে, এখন খেয়ে ঘরে যা। সবাই খাওয়া দাওয়া করে রুমে চলে যায়। বিয়ে বাড়ি বলে আত্মীয় স্বজন আছে কয়েকজন। নীরু রিমির সাথে রিমির রুমে গিয়ে বসে বসে কাঁদতে থাকে। কি হয়েছে, কাঁদছো কেন? ঘরে যাবে না? নিষেধ করেছে ওনার সামনে যেতে। কান্না শুরু করে। শুভর খালা শুভকে ঘরে একা পেয়ে গল্প জমায়। গল্পের এক পর্যায়ে বলে, এই শুভ, আগে তো ভেবে দেখিনি, এখন তো চিন্তায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। কি হয়েছে সেটা খুলে বলো। তোর বউ মানে নীরু কাল যে তোর উপর পড়লো, কিভাবে পড়ে জিজ্ঞাসা করেছিস কিছু? না, সেভাবে কিছুই বলেনি। ছোট মেয়ে পা পিছলে পড়ে যেতেই পারে। না রে, এত সহজে নিস না ব্যাপারটা। নিশ্চিত ওই মেয়ে ছাদে কারোর সাথে অকাম করতে গিয়েছিল, নইলে বিয়ে বাড়ি এত মানুষ রেখে ছাদে কেন যাবে বল? তুমি এসব কি বলছো? যা বলার ভেবে বলছো কি? একটু রেগে জিজ্ঞেস করে। ওরে বাপরে, আমাকে রাগ দেখাচ্ছিস কেন? বউডিকে জিজ্ঞাসা কর, যদি তোতলায় তাহলেই ধরে নিবি কোনো অকাম করতে গিয়ে পড়ে গেছে। শুভ মেজাজ চরম পর্যায়ে খারাপ হয়ে গেছে। এখন যাও তো তুমি, পরে আসিও। ভালো লাগছে না কিছুই। কথাগুলো ভেবে দেখিস বাবা। তুমি কি যাবে? চিৎকার করে ওঠে শুভ। ভদ্রমহিলা আর কথা বলার সুযোগ না নিয়ে ভালোই ভালোই রুম থেকে কেটে পড়ে। এদিকে শুভর মাথাটা গরম হয়ে গেছে। মাথা গরম করে নীরু বলে চিৎকার দেয়। 2 ঘর পরে রিমির ঘর। ডাক শুনে ভয়ে ভয়ে নীরু এগিয়ে আসে। শুভ নীরুকে দেখে দরজা লাগিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। আরেক হাত দিয়ে থুতনিতে চেপে ধরে জিজ্ঞেস করে, কাল ছাদে কি করতে গিয়েছিলে? কখন? ন্যাকামি করো, যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দিবে, বুঝলে? লাগছে তো। লাগুক, সত্যি কথা বলো বলছি। আমি বলছি তো, ছাড়ুন বলছি। এইভাবেই বলো। কাল আপুর আম্মু আমাকে খুব বকে, গালি দেয়। আমার পরিচয়
বিয়ে বাড়ির মানুষের সামনে কিভাবে দেবে, তাই আমি ছাদে গিয়ে লুকিয়েছিলাম। তাহলে পড়লে কিভাবে? ছাদে যখন একা ছিলাম হাঁটতে হাঁটতে পা ফসকে পড়ে যায়। শুভ নীরুকে চড় মেরে দেয়। অসভ্য, চরিত্রহীনা, মিথ্যে বলতে লজ্জা করছে না? কাল পড়ে যাওয়ার সময় তোমার গায়ে ওড়না ছিল না। যদি চরিত্রহীনা না হতে তো সকাল থেকে আমার আদর উপেক্ষা করতে না। আপনি ভুল বুঝছেন। তো সত্যিটা কি? আমি যখন ছাদে ছিলাম তখন রাকিব এসেছিল। বিয়ে বাড়ির চিৎকারে আমার সর্বনাশ করতে চেয়েছিল। আমি পেছনে সরতে গিয়ে কখন ধারে চলে গিয়েছিলাম খেয়াল করিনি। হঠাৎ সে ওড়না ধরে টান দেয়। নিজেকে সামাল দেওয়ার আগেই আমি পড়ে যাই। ভেবেছিলাম মরেই গেছি আমি, কিন্তু আপনি বাঁচিয়েছেন। বুঝতে পারিনি আমি চরিত্রহীনা নই, বিশ্বাস করুন প্লিজ। তখন আপনাকে আমি ভয় পেয়ে দূরে সরে গেছিলাম। আমার খুব ভয় করছিল, তাই কাঁদতে শুরু করেছিলাম। সত্যি আমি কোনো দোষ করিনি, প্লিজ বিশ্বাস করুন। খুব কান্না করতে থাকে নীরু। শুভ আর কথা না বলে রুম থেকে বের হয়ে যায়। নীরু নিষ্পাপ, সেও জানে, কিন্তু ওকে বকাবকি করাতে এখন অপরাধ বোধে ভুগছে। সন্ধ্যা করিয়ে শুভ রুমে ফিরে আসে। নীরু তখনও চুপচাপ দাঁড়িয়ে আছে, যেখানে রেখে গিয়েছিল সেখানেই। শুভ সন্ধ্যার পরে রুমে ঢুকে দেখে নীরুকে যে স্থানে রেখে গিয়েছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। প্রায় 4 ঘন্টা হয়ে গেছে ও একইভাবে দাঁড়িয়ে আছে দেখে শুভর মাথা খারাপ হয়ে যায়। নীরুকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। নীরুও হঠাৎ করে শুভর এমন কাণ্ডে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার, এভাবে দাঁড়িয়েছিলে কেন? নিজেকে কষ্ট দিয়ে কিসের সুখ পাও তুমি? আমি চলে গেছিলাম, অপরাধ বোধ হচ্ছিল, তাই মানুষের কথায় তোমাকে সন্দেহ করা আমার উচিত হয়নি। খুব খারাপ লাগছিল নিজের কাছে, তাই বেরিয়ে গেছিলাম। আর তুমি এতক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলে আর এমন পাগলামি করবে না, ঠিক আছে? রাগ কন্ট্রোল করে শান্ত গলায় বলে শুভ। জি, মনে থাকবে। গুড গার্ল, এখন রেস্ট করো, আমি বাসার বাইরে যাব। জি আচ্ছা। শুভ রেডি হয়ে নীরুর কপালে একটা চুমু এঁকে দিয়ে বের হয়ে যায়। রিমি কিছুক্ষণ পর ঘরে আসে। কি ব্যাপার ভাবি, কি হয়েছে? চোখ ফুলে আছে কেন? চোখে কি যেন পড়েছিল, ঠিক হয়ে যাবে। মিথ্যে বলো না তো। ভাইয়া নিশ্চিত তোমায় কিছু বলেছে, নইলে তুমি কাঁদতে না। কি বলেছে সেটা বলো শুধু। ভাইয়া আসলে ওর সাথে যুদ্ধ করব। নীরু সব খুলে বলে, যা যা হয়েছে সব। আজ আসলে ওর খবর আছে, মনে রেখো। না, কিছু বলবে না, তাহলে আমায় উনি ভুল বুঝবে। সে অন্যায় করলে তাকে কি বারণ করা যাবে না? প্লিজ রিমি, ভুল বুঝো না। আমি চাই না আমার প্রতি প্রথম দিনেই নেগেটিভ ধারণা করুক। তুমি তো দেখছি অনেক কিছু বুঝো ভাবি। এটুকু না বুঝলে এতদিনে আমি কোথায় হারিয়ে যেতাম। আমার জীবনটা ছোট থেকে যুদ্ধ করে চলছে। যুদ্ধতে যে আমার টিকে থাকতেই হবে। ঠিক বলছো, আমরা তো আর এমন পরিস্থিতিতে পড়িনি, তাই জীবনের যন্ত্রণা এখনো বুঝিনি। তবে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে। আচ্ছা যাও, বাদ দাও। আজ খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। কাল বাসা অনুষ্ঠান আছে। আম্মু তোমাদের 2 বউকে একসাথে বরণ করে নেবে। অনেক সাজতে হবে কাল তোমায়, বুঝলে? এমনিতেই তো ভালো, সাজলে ভালো লাগে না আমার। বাবা, তোমার রূপ আছে তাই ভালো লাগে না সাজতে। আমরা দেখতে পচা, তাই সাজি। আমি ওইভাবে বলিনি। আচ্ছা তোমরা যা চাইবে তাই হবে, এত রাগ করিও না তো। রিমির সাথে নীরুর মান অভিমানের গল্প চলতে থাকে। অনুষ্ঠান হিসেবে আরও কিছু আত্মীয় বাসায় আসে। শুভর চাচা চাচি, তাদের ছেলে আর মেয়ে, শুভর ফুপি আর তাদের ছেলে, শুভর খালামণির মেয়েও আসে। সবাই মিলে নিচে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তখন সাগর আর রবিও যায়। ছোট খালার মেয়ে সামিয়া রবির সাথে ভাব জমিয়ে ফেলে। খুব আস্তে আস্তে সামিয়া রবিকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা মানে শুভ যাকে বিয়ে করেছে, সে আপনার কেমন বোন? কেমন আবার? সতই তো, সতই। ওকে আমি বোন বলে মানি না। তাহলে তো ভালোই হলো। বোন বলেও মানেন না, আবার যা বলেও কখনো একসেপ্ট করবেন না জানি। পথের কাটা সরিয়ে দিন তাহলে। আমি তো সেটাই চাই, কিন্তু কিভাবে? আগে বলেন ওই মেয়ের কোনো উইক পয়েন্ট আছে কিনা। অবশ্যই থাকতে পারে, ভাবতে হবে। কিন্তু ওকে সরিয়ে আপনার লাভ কি সেটা তো আগে বলুন। সময় হলে সব জানতে পারবেন, এখন শুধু এইটুকু শুনে রাখুন। ওকে, অ্যাজ ইউ উইশ। সবার সাথে আড্ডা দিতে দিতে শুভ ফিরে আসে। সামিয়া উঠে গিয়ে সুযোগ বুঝে ফাঁকা ঘরে শুভকে জড়িয়ে ধরে। আরে পাগল হলি নাকি? করছিস কি? ছাড় আমাকে। আমাদের এতদিনের প্রেম বুঝি কিছুই না? বিয়ে করে নিয়ে আমি তোমাকে ভুলে যাব?
দেখ সামিহা, আমি তোকে কিছু বলার আগে সামিয়া শুভর ঠোঁট চেপে ধরে। মিথ্যে বলো না, সবাই জানতো তুমি আমাকে বিয়ে করবে, আর এখন কি না আমাকে না জানিয়ে বিয়ে করে নিলে? কেন শুভ, কেন? বিয়ের সময়কে একবারও চিন্তা করলে না? তুমি বিয়ে করলে আমার কি হবে? দেখ সামিহা, তোকে বিয়ের কথা আমি কখনো বলিনি। তুই আর তোর মা সেটা চাইতিস, এখন সেটা ভুলে যা। শুভ, তুমি যদি ওই মেয়েটার সাথে ঘর করো তাহলে আমি বিষ খাবো। নিশ্চয়ই চাও না আমি মরে যাই? যা, মরে যা তুই, আমার সামনে আসবি না কখনো। সামিয়া শুভর রুম থেকে বের হয়ে যায়। নীরু আর রিমি ব্যালকনিতে ছিল বলে সব শুনতে পায়। নীরু কোনো কথা না বলে বসে পড়ে ব্যালকনিতে থাকা দোলনায়। রিমিও নীরির পাশে বসে পড়ে। চিন্তা করিও না, কিছুই হবে না এমন। আমার চলে যাওয়াটাই ভালো হবে। কোথায় যাবে তুমি? তুমি কি ভাবছো সামিয়া আপু ভাইয়াকে লাভ করে? কখনোই না। তাহলে যদি লাভ করতো তো মরার কথা বলে ব্ল্যাকমেল করতো না। আমি চাই তুমি নিজেই খুঁজে নাও সামিয়া আপু কি চায়। ওকে, তাই হবে। ঘুম পাচ্ছে খুব। বুঝছি, কথা এড়াতে চাচ্ছ তুমি। নীরু আর রিমি ঘরে আসতে শুভ চমকে যায়। কি রে ভাইয়া, ভয় পাইছিস? মনে হচ্ছে তুই আমাদের এখানে আশা করিসনি। তা কেন হবে? তোর বউকে নিয়ে গল্প কর, আমি যাই। পাগলি একটা। এক্সট্রা কম্বল এনেছেন কি কাজ? কেন, কি কাজে লাগবে? বাড়ি কালই তো আপনি বললেন এক্সট্রা কম্বল এনে দেবেন যাতে আমি সোফায় ঘুমোতে পারি। আলাদা ঘুমাতে চাও তুমি? শুভ উঠে এসে নীরুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিয়ে নীরুকে শক্ত করে চেপে ধরে। আলাদা থাকবে তাই না? হ্যাঁ মানে না। তোতলাচ্ছ কেন? ভয় না, মানে এমনি। খুব ভয় পাও তাই না? শুভর হাত নীরুর ঠোঁটের কাছে আনতেই নীরু আঙুলে কামড় দেয়, দিয়ে বলে, মোটেও ভয় পাই না। আর শুভ ব্যথাতে করে ওঠে। শুভ বলে, কামড় দিতে খুব মজা তাই না? এবার আমি দেই। না মোটেও না, খুব খারাপ হবে কিন্তু। শুভ নীরুর ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। নীরু উষ্ণ পরশে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু ভয়ে শুভর থেকে নিজেকে ছাড়াতে শুভর বুকে মারতে শুরু করে। নীরু একটু ভয় একটু লজ্জায় শুভর বুকে মারতে শুরু করে। শুভর হাত একটু হালকা হতে নীরু শুভকে সরিয়ে দিয়ে দৌড় দিতে শুরু করে। নীরুর শাড়ির কিছু অংশ শুভর পায়ের নিচে ছিল। হঠাৎ দৌড়াতে গিয়ে টান লেগে শাড়ির কুচি খুলে যায়। নীরুর পেটের অনেকটা অংশ বের হয়ে যায়। কোনো রকম কুচিগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে নীরু। শুভ অনেকটা রেখে গালগুলো লাল হয়ে গেছে নীরুর এমন কাণ্ডে। রাগ করে বলে, বেশ হয়েছে, এখন এইভাবেই দাঁড়িয়ে থাকো। সরি। মাথা নিচু করে বলে নীলু। এটাই তোমার শাস্তি আজ। বলে রুম থেকে বেরিয়ে যায় শুভ। নীরু ওভাবে দাঁড়িয়ে না থেকে এলোমেলো শাড়ি নিয়ে বিছানার কম্বলের নিচে ঢুকে পড়ে। একে তো শাড়ি পরতে পারে না, যদি কেউ এসে দেখে ফেলে কি লজ্জার ব্যাপার হবে তখন। মনে মনে ভাবছে, আর লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছে নীরুর। কিছুক্ষণ পর ফুপি শাশুড়ি ঘরে আসে। কি ব্যাপার নতুন বউ, সারাদিন শ্বশুর শাশুড়ি আর ননদকে চিনলে, আর আমরা বুঝি কেউ না? ভুল হয়ে গেছে ফুপি, মাফ করে দেবেন। এই অবহেলায় শুয়ে আছো কেন? শরীর খারাপ করলো নাকি? আমি আসলে শাড়ি পরতে পারি না, পায়ের সাথে লেগে শাড়ি খুলে গেছে তাই। মাথা নিচু করে বলছে। ও এই ব্যাপার, আসো আমি শিখিয়ে দিচ্ছি। এর আগে কখনো পরনি বুঝি? না ফুপি, কখনো পরিনি, কেউ ছিলেন না শিখিয়ে দেওয়ার মতো। শুভর ফুপি স্টেপ বাই স্টেপ শাড়ি পরানো শিখিয়ে দেয়। কিছুক্ষণ গল্প করে দেখে রাতের খাবার সময় হয়ে গেছে। দুজনেই তাড়াহুড়ো করে ডাইনিংয়ে যায়। দেরি হয়ে গেলে আবার বকা খেতে হবে। ডাইনিং টেবিলে শুভ নীরুকে দেখে চমকে ওঠে, মনে মনে ভাবছে। শুভর মনের কথা মনেই থাকলো। নীরু তার আগে শুভর পাশে গিয়ে মুচকি হাসি দিয়ে বসে পড়ে। আস্তে করে বলে, অবাক হয়েছেন বুঝি? এভাবে তাকিয়ে থাকবেন না, আমার লজ্জা করে। শুভ চোখ সরিয়ে নেয় নীরুর থেকে। সবাই ডিনার শেষে যে যার মতো রুমে চলে যায়। শুভ রাগ করে আর নীরুর দিকে তাকায়নি রাত্রে। একই ঘরে উল্টো দিক হয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। নীরুও বেচারি শুভর পাশে ঘুমিয়ে পড়ে, মাঝখানে কোলবালিশ দিয়ে। পরদিন সকালে নীরুর ঘুম ভেঙে শুভকে দেখতে পায়নি, হয়তো আগেই উঠেছে। তাই উঠে ফ্রেশ হয়ে রুমে আসতেই রিমি আসে রুমে। রিমির সাথে আগে নাস্তা করে পার্লারে যায়। যেহেতু পার্লারে যেতে হবে তাই তিনজন তাড়াতাড়ি নাস্তা সারে। রিমি, রুবি আর নীরুকে নিয়ে পার্লারে এসে তিনজনের সাজতে প্রায় দুপুর হয়ে আসে। তিনজনই কারে করে আগে ঠিক করে রাখা কমিউনিটি সেন্টারে আসে। স্টেজ সাজানো হয়েছে খুব সুন্দর করে। পেছনের দিকে তাজা ফুল, রজনীগন্ধা, গোলাপ আর গন্ধরাজ ফুলের মিশ্রণে সাজানো হয়েছে। দুই জোড়া ডিজাইন করা সোফা রেখেছে। একটা সোফায় শুভ, আরেকটাতে সাগর বসে আছে।
পাশে রুবি আর নিরুর জন্য জায়গা রাখা আছে। নিরুকে আসতে দেখে শুভ আর চোখে পলক ফেলতে পারছে না। রিমির পছন্দ করা নীল রঙের গাউনের সাথে ম্যাচিং ওড়না, ম্যাচিং গহনা পরেছে নিরু। চুলগুলো সামনের দিকে একপাশে ডিজাইন করে ছাড়া আছে। মাথায় ফিরোজা আর মিষ্টি কালারের ফুল, হাত ভর্তি চুড়ি, পায়ে উঁচু হিল পরেছে নিরু। শুভ শেরওয়ানি পরেছে, ম্যাচিং পাজামা আর জুতো। নিরু ও শুভর দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে। শুভ চোখের পাতা ফেলতেই পাচ্ছে না তার নীল পরীর দিক থেকে। রুবি লাল বেনারসি পরে ম্যাচিং গয়না আর মাথায় ওড়না দিয়ে সেজেছে। রুবিকেও বেশ সুন্দরী লাগছে। সাগর পোট পরেছে আর শু, ওদের দুজনের জুটিকেও মানিয়েছে বেশ। রিমি পিঙ্ক কালার গাউনের সাথে সেজেছে, ওকেও বেশ সুন্দরী দেখাচ্ছে। রিমি নুরুকে শুভর পাশে বসিয়ে বলে, ভাইয়া একটু মুখটা বন্ধ কর, এভাবে ভাবির দিকে নজর দিস না, সবাই কিন্তু তোকে নিয়ে হাসবে। এই জাভার, তোকেও বেশ সুন্দর লাগছে। দেখতে হবে না কার পছন্দ এগুলি? আমার পাগলি বোনের চয়েস আছে বলতে হয়। তোদের দুজনকে জোস লাগছে। আমাকে অতটাও বললে না যতটা ভাবিকে লাগছে। দুই ভাই বলে খুনসুটিতে নিরু মুচকি মুচকি হাসি দিচ্ছে। যেহেতু সম্মানের একটা ব্যাপার আছে, তাই রুবির বাবা মাও এসেছে। রুবির মা নিরুকে দেখে জ্বলে যাচ্ছিল, কিন্তু কিছু বলতে পারছে না। শুভর খালাতো বোন সামিয়াও অনেক জ্বলছিল। আর রুবি নিরুর ফুপি আর ফুপাতো ভাই রাকিবও এসেছে। রাকিবকে দেখে নিরু চমকিয়ে যায়, শুভকে ধরে ফেলে ভয়ে। শুভ বলে, এনি প্রবলেম? রাকিব এসছে এখানে, ওকে আমার ভয় লাগে। আমি আছি তো, এত ভয় কিসের তোমার? ওরা খুব খারাপ, আপনার যদি ক্ষতি করে। আরে ভয় পেও না, কিছুই হবে না। শুভ বেঁচে থাকতে যারা জলার তাদের চিড়ে রেখেছি, সবাইকে দেখে নিব আমি। ভরসা করি। পরে বুঝিয়ে দিচ্ছি তোমায়। কি বোঝাবেন? কিছু না। শুভ আর নিরু ফটো তোলার জন্য একটা পার্কে যায়। সেখানে ক্যামেরাম্যান সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। যখন নিরুকে শুভর কাঁধে হাত রাখতে বলে, নিরু যেন লজ্জায় মরে যাচ্ছে। বিভিন্ন পোজ দিয়ে ছবি তুলতে গিয়ে শুভ নিরুর লজ্জা পাওয়া খুব কাছ থেকে উপভোগ করে। একটা ছবিতে নিরু শুভর গায়ে হাত দিয়ে শুভর চোখে চোখ রেখে ছবি তুলতে গিয়ে নিরু বারবার লজ্জায় চোখ নিচু করে নিচ্ছিল। অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে নিরু আর শুভ পার্ক থেকে বের হয়ে সন্ধ্যা হয়ে যায়। গাড়িতে করে দুজন বাসায় ফিরছে। শুভ নিরুকে জিজ্ঞেস করে, কেমন লাগলো আজকের ঘোরাঘুরি? জানেন, আজ আমি খুব হ্যাপি। জীবনে প্রথম আমি এত আনন্দ করেছি। আমার এই পার্কে অনেক আশা হলেও লজ্জাবতীর সাথে এইবার সবচেয়ে বেশি এনজয় করেছি। যখন তুমি লজ্জায় চোখ নামাচ্ছিলে তখন সবচেয়ে সুন্দর লাগছিল তোমায়। আপনি আমায় অনেক করুণা করেছেন। আমার এত সুন্দর জীবন দান করার জন্য আমি কৃতজ্ঞ আপনার কাছে। ঘুম ঘুম ভাব চোখে নিরুর। আর একদম আজে বাজে চিন্তা মাথায় আনবে না। আমি মোটেও করুণা করিনি, ভালোবেসে ফেলেছি তোমায়। নইলে শুভর রাগ সম্পর্কে তোমার আইডিয়া নাই। কথা শেষ করে শুভ খেয়াল করে নিরু কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। সারাদিন এত ধকল, বাচ্চা মেয়েটা সহ্য করতে পারছে না। বাসায় এসে গেছে, কিন্তু নিরু ঘুমোচ্ছে। তাই আস্তে করে নিরুকে কোলে তুলে নিয়ে বাসায় প্রবেশ করে শুভ। শুভর ফ্যামিলির লোক একটু অবাক হলেও কেউ কিছু বলে না। শুভ নিরুকে রুমে শুইয়ে দেয়। ঘুমন্ত নিরুকে দেখতে নীলপরীর মতো লাগছে। অবলোক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বের হয়। সবার সাথে আড্ডা দিয়ে রুমে আসার পথে সামিয়ার সাথে দেখা শুভর। খুব সুন্দর করে ইগনোর করে রুমে চলে আসে শুভ। রুমে এসে দেখে নিরু এখনও ঘুমিয়ে আছে। শুভ নিরুকে ডাকতে থাকে, এই নিরু উঠো। নিরু ঘুমের ঘোরে শব্দ করছে। শুভর বেশ মজা লাগছে, কিন্তু মেকআপ না তুলে ঘুমালে স্কিন নষ্ট হয়ে যাবে। তাই শুভ নিরুর মুখে পানি ছেটা দিয়ে তুলে দেয়। এমন কেন করেন? আমি একটু ঘুমাই প্লিজ। পরে ঘুমিও, মেকআপ তুলে ঘুমিও। এখন উঠো ঘুম থেকে। না তুললে কি হয়? প্লিজ প্লিজ প্লিজ। ক্ষতি হবে, আমার সুন্দরী বউয়ের চেহারা নষ্ট হয়ে যাবে। যাও মেকআপ তুলে ড্রেস চেঞ্জ করে এসে ঘুমাও। নিরু ঢুলতে ঢুলতে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে এসে শুয়ে পড়ে। শুভও বাধ্য ছেলের মতো নিরুর পাশে ঘুমিয়ে পড়ে। সকালে নিরুর ঘুম ভাঙে আগে। ঘুম থেকে উঠে খেয়াল করে বেডে ফুল দিয়ে সাজানো, বেলি ফুল, রজনীগন্ধা আর খয়েরি গোলাপ দিয়ে। যা বাবা, এটা কোথায়? আমি স্বপ্ন দেখছি নাকি? মনে মনে বলে নিরু। পাশে শুভকে শুয়ে থাকতে থেকে বুঝতে পারে শুভর ঘরে আছে। ওর এর মাঝে শুভর ঘুম ভাঙে। শুভ উঠে বসতে নিরু জিজ্ঞেস করে, আচ্ছা কাল তো আমরা গাড়ি করে আসছিলাম, তারপর কিছুই মনে নেই। আমি এখানে আসলাম কিভাবে? কিভাবে? আর আমি কোলে করে নিয়ে এসেছি। নিজের শরীরের দিকে খেয়াল করে চিল্লিয়ে ওঠে নিরু। আরে আরে কাদার কি হলো? কাল রাতের কথা ভুলে গেছো? তুমি তো নিজেই চেঞ্জ করেছো, ঘুমের ঘরে ছিলে কাল। ও, আমি চেঞ্জ করেছি তাই না?
কি ভেবেছিলে তুমি? এই ঘরে এত ফুল দিয়ে সাজানো কেন? গত রাতে তো তোমার আমার ফুল সজ্জা ছিল, তুমি তো ঘুমিয়ে গিয়ে সব নষ্ট করে দিলে। ফুল সজ্জাতে কি হয়? দেখবে। দেখান। শুভ নীরুকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে নেয়। নীরুর পিঠে হাত দিয়ে শক্ত করে ধরে। এমন বলছেন কেন? ছাড়ুন না। তুমি তো দেখতে চাইলে। এর কি ফুল সজ্জা নাকি? ফুল সজ্জা দেখানো যায় না, করে দেখাতে হয়। শুভ নীরুকে কিস করতে গেলে নীরু মুখে হাত দিয়ে আটকায়। আপনি সবসময় এমন করেন কেন? আদর করতে ইচ্ছে করে যে। এটা আবার কেমন আদর? মুখে মুখ দিয়ে আমার তো কেমন জানি গা গুলায়। বাচ্চা বউ আমার কিছুই বুঝে না। নীরুকে ছেড়ে দিয়ে শুভ বলে, আমি মোটো বাচ্চা না, যথেষ্ট বড় হয়েছি। বড় হয়েছে কতটা তা তো দেখতেই পাচ্ছি। ফুল সজ্জাও বুঝো না, আদরও বুঝো না। বাদ দাও, তোমার কোনো বান্ধবী নাই? যখন এতিমখানাতে ছিলাম তখন বান্ধবী ছিল। যখন স্কুলে ভর্তি হয়ে হোস্টেলে আসি, সবার বাবা মা আছে, সবাই অনেক ধনী ঘরের মেয়ে ছিল। কেউ কখনো পাত্তা দিত না, জানেন, সবাই আমার সাথে মজা নিত। প্রথম খুব কষ্ট পেতাম, সবার সাথে মিশতে চাইতাম, কিন্তু পরে আর মেশার ট্রাই করিনি, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি অনাথ। বাবা থেকেও আমি অনাথ। আমার সৎমা বলে আমার মা নাকি বাবাকে জাদু করে বিয়ে করেছিল, তাই নাকি আমার জন্মের পর আমার মা মরে গেছে। আচ্ছা, এটা কি সত্যি? আমি কখনো আমার সৎমায়ের কথা বিশ্বাস করিনি। খুব কান্নায় ভেঙে পড়ে নীরু। শুভ নীরুকে বুকের সাথে জড়িয়ে নেয়। তখন নীরু বলে, একমাত্র আপনি প্রথম যে আমাকে এত সম্মান দিয়ে বিয়ে করেছেন। রিমি দ্বিতীয়জন যে আমাকে বোনের চোখে দেখেছে। রিমি শিখিয়েছে রিমি শিখিয়েছে আপনার বাবা মাকে মা আর বাবা ডাকার জন্য। জানেন, আপনার জন্যই আমি একটা বাবা, একটা মা, একটা বোন পেয়েছি। খুব খুশি আমি আপনার সাথে থাকতে পেরে। কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি মিষ্টি মেয়ে, তাই এত কিছু করি তোমার জন্য। কিন্তু সামিয়া আপু তো আপনাকে ভালোবাসে। ভালোবাসা মানে কি বোঝো তুমি? মানে জানি না, সেদিন আপুটা আপনাকে বলছিল, এটুকুই জানি। বোকা মেয়ে। হাসছেন কেন? ভালোবাসা মানে বিয়ের পর দুটি হৃদয়ের বন্ধন। সামিহার সাথে তো আমার বিয়ে হয়নি, বিয়ে হয়েছে তোমার সাথে, তাই ভালোবাসি শুধু তোমাকে, বুঝলে মিষ্টি মেয়েটা? শুভ নীরুর কপালে কিস দিয়ে ভরে। যেদিন সব বুঝে আমার কাছে এসে ধরা দিবে সেই দিনই তোমায় কাছে টেনে নিব, তার আগে না। দুজনে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নেয় সবার সাথে। রুবি ঘর ফাঁকা পেয়ে ওর মাকে ফোন দেয়। আম্মু, ওকে কি করা যায় বলো তো? আমার শ্বশুর শাশুড়ি সবাই ওর প্রশংসা করছে, আমি তো খুব বোর হয়ে যাচ্ছি। ওকে মেরে ফেলতে হবে। কিন্তু কিভাবে? আগে মারাটাই সহজ ছিল, তখন তো মারতে পারোনি। এখন তোমার মেয়ের গলায় কাঁটা হয়ে বিঁধেছে। আমি তো মেরেই ফেলতে পারতাম, কিন্তু তোর বাপ তো সুযোগ বুঝে এতিমখানায় দিয়ে দেয়। মেয়ে জন্ম দিছে, ভালোবাসে মেয়েকে, আর আমরা যেন গাঙে ভেসে এসেছি। রুবি কিছু প্ল্যান বলে ওর মাকে। ওর আম্মুও খুব খুশি হয়ে ফোনটা রেখে দেয়। শুভ বাইরে যায়। নীরু শাশুড়ির সাথে গল্প করে কিছুক্ষণ। আজও রান্নার দাবি করে। শাশুড়িও নীরুর হাতে রান্না খাবার জন্য রাজি হয়ে যায়। দুপুরে সবাই লাঞ্চের পর ঘরে চলে যায়। নীরু সব কিছু গুছিয়ে রেখে ঘরে আসে। শুভ নীরুর জন্য ঘরের ভেতর লুকিয়ে অপেক্ষা করছিল। নীরু আসতেই পেছন থেকে জড়িয়ে ধরে। নীরু ভয় পেয়ে চিৎকার করতে গেলে শুভ মুখ চেপে ধরে। এত ভয় পাবার কি আছে লক্ষ্মীটি? না মানে চমকে গিয়েছিলাম যে। শুভ হাতের পাশে থাকা একটা গিফট বক্স নীরুর হাতে দেয়। কি এটা? খুলেই দেখো। নীরু গিফট বক্সটা খুলে দেখে একটা স্মার্টফোন। এটা দিয়ে আমি কি করব? কি করবা মানে? এটা কি জিনিস জানো না নাকি? এটুকু জানি এটা ফোন, কিন্তু কখনো ছুঁয়ে দেখিনি। আমার সাথে কথা বলবে? আপনি তো ঘরেই থাকেন, কথা তো হয়, তাহলে ফোনের কি দরকার? আরে পাগলি, আমি তো চাকরি করি তাই না, অফিসে যেতে হয়, মিস করব তোমাকে, তখন কথা বলে নিবে আমার সাথে। শুভ নীরুকে ফোনের ব্যবহার করার সব নিয়ম শিখিয়ে দেয়। তারপর বলে, বিয়ে তো হঠাৎ করে করেছি, যদিও অফিসের বস, তবুও দায়িত্ব বলে তো কথা আছে তাই না? প্রচুর কাজ জমে গিয়েছে, কাল থেকে জয়েন না করলে প্রচুর লস হয়ে যাবে, তাই ফোন নিয়ে আসলাম। সুন্দরীকে মিস করলে যেন কথা বলে নিতে পারি। আমার একা একা তো মন খারাপ করে না। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বলে কপালে চুমু দেয় শুভ। পরদিন শুভ ব্রেকফাস্ট সেরে অফিসে যায়। তখন নীরু কিছুক্ষণ একা ঘরে বসে থেকে বোরিং হচ্ছিল। মনে মনে ভাবে রিমির কাছে যাবে। রুবি ভেবে নেয় নীরু এই সময় 2 দিন রান্না করার জন্য নিচে নেমেছে, তাই আজকেও নামবে। সিঁড়ির ওপরে ডিটারজেন্টগুলো পানি ছিটিয়ে দেয়। নীরু রিমির রুমে গেলে রিমি বলে, আরে ভাবি, তুমি এসেছো?
আমি না আজ একটুও গল্প করতে পারবো না। কোথায় যাচ্ছ? আর বলো না, অনুষ্ঠানের জন্য কয়েকদিন কলেজে যেতে পারিনি। আজ জরুরিভাবে যেতে বলেছে। প্র্যাকটিক্যাল খাতা আজই সাইন করাতে হবে, নইলে আমি ফেল করব, বুঝলে? ওকে, আসি, বাই বাই। রিমি খুব দ্রুত যাচ্ছিল, আর রুবির আগে থেকে ডিটারজেন্টগুলো পানিতে পা পড়ে জোরে করে চিৎকার দিয়ে সিঁড়ি থেকে প্রথমে দেওয়ালে মাথায় আঘাত পেয়ে নিচে পড়ে, আবারও আঘাত পায়। চিৎকারে সবাই দৌড়ে আসে। সাগর, শুভ কেউ নেই। নীরু নামতে গিয়ে স্লিপ খেতে খেতে রেলিং ধরে বেঁচে যায়। নিচে গিয়ে দেখে রিমির মাথা ফেটে প্রচুর রক্ত বেরোচ্ছে। এক হাত দিয়ে মাথা চেপে ধরে শাশুড়িকে বলে, মা, ওকে এক্ষুনি হসপিটালে নিতে হবে, তাড়াতাড়ি ধরুন। নীরু আর ওর শাশুড়ি দুজন মিলে রিমিকে ধরে গাড়িতে তোলে। রুবি তখনও ঘর থেকে বের হয়নি। যখন গাড়ি স্টার্ট দিচ্ছে তখন দৌড়ে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রিমির মাথা ফেটে গেছে। রুবিও গাড়িতে উঠে বসে। এক হাত দিয়ে মাথা চেপে ধরে আরেক হাত দিয়ে ফোন বের করে শুভকে কল দেয়। রিসিভ হতেই, আপনি খুব তাড়াতাড়ি চলে আসুন, রিমির মাথা ফেটে গেছে। কিভাবে হলো এসব? আমি আসছি, ওকে হাসপাতালে নিয়ে যাও, কুইক। জি, আমরা হসপিটালের উদ্দেশ্যে যাচ্ছি। ওকে যাও, আমি খুব শীঘ্রই আসছি। হসপিটালে পৌঁছে রিমিকে দ্রুত ভর্তি করে। রোগীর অবস্থা থেকে আইসিইউতে নার্সরা দ্রুতই ডাক্তার এসে মাথায় ব্যান্ডেজ করে দেয়। রিমির প্রচুর পরিমাণে ব্লাড গেছে, ব্লাড লাগবে। ততক্ষণে শুভ এসে গেছে। সাগর এসে ব্লাডের ব্যবস্থা করে। আইসিইউ থেকে ডক্টর বের হয়ে আসলে জিজ্ঞেস করে শুভ, আমার বোন কেমন আছে? সেরে উঠবে তো? আপনাদের ভারসাম্য মতে সিঁড়ি দিয়ে পেছনে পড়ে রোগীর এই অবস্থা। চোটটা গুরুতর, ব্যান্ডেজ করিয়ে দিয়েছি। এমআরআই করে আসবেন। ব্যান্ডেজ ড্যামেজ না হয়ে গেলে রোগী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ডক্টর বলে চলে যায়। এখন কি হবে বাবা? আমাদের একমাত্র বোন, ওর কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহকে ডাক বাবা, আমি আর নিতে পারছি না। শুভর বাবা মেয়ের জন্য কান্না করছে। এরই মাঝে সাগর এসে সবাইকে জিজ্ঞেস করে কিভাবে এটা হলো। রিমি কলেজ যাচ্ছিল, তাড়াহুড়ো করে নামতে গিয়ে মনে হয় পা পিছলে পড়ে গেছে। আমার ঘরেই তো ছিল। চিৎকার শুনে বের হয়ে দেখি রিমির মাথা ফেটে রক্তের বন্যা বইছে। মা, আপনি চিন্তা করবেন না, রিমি ঠিক হয়ে যাবে। সিঁড়িতে কেউ পিচ্ছিল কিছু ফেলেছিল, এটা কাকতালীয় বা ইচ্ছাকৃতভাবে। শুভকে বলে নীরু, কি বলছো এসব তুমি? মাথা ঠিক আছে কি? জি, মাথা একদম ঠিক আছে। আমিও পড়ে যাচ্ছিলাম, রেলিং ধীরে বেঁচে গেছি, রেলিং ধরে বেঁচে গেছি। এখানে ডিটারজেন্টের গন্ধ পেয়েছি। শুভ সবাইকে রেখে নীরুকে নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা দেয় প্রমাণ খুঁজতে। হসপিটালে রুবি সাগরকে বলে, আমি কিছু কথা বলতে চাই। ভনিতা না করে যা বলার বলে ফেলো। আমি তো সকালে একাই ঘরে থাকি, বোরিং সময় পার করি। তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম, নীরু আর রিমিকে কথা বলতে শুনেছি আমি। পাশের ঘরের জানালা দিয়ে কথা কিছুটা শোনা যায়। তো কি হয়েছে? আরে কথা বলছিল শুনেছি। এরপর আমি ওয়াশরুমে যাই আর কিছুক্ষণের মধ্যেই রিমির চিৎকার শুনতে পাই। এর দ্বারা কি বোঝাতে চাইছো? এটাই বোঝাতে চাইছি যে নীরু কোনোভাবে ফেলে দিয়েছে হয়তো, জানো। এরপর বাবা মা সবার কাছে ভালো বৌমা সাজার নাটক করছে। প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ আমি করি না, আর তুমিও করবে না আশা করি। আর যদি প্রমাণ করতে পারো নীরু দোষী, তো ওকে আমি ছাড়বো না। আর একটাও মিথ্যা অপবাদ দিও না রুবি। তুমি আমায় অবিশ্বাস করতে পারলে সাগর? আমাদের এতদিনের সম্পর্ক, কখনো আমায় অবিশ্বাস করনি তুমি। আর একটা মেয়ের জন্য আমায় অবিশ্বাস করতে পারলে? আমি তোমার অবিশ্বাস নিয়ে কিভাবে বেঁচে থাকবো? আচ্ছা নাটক জানো তো তুমি? ডিসগাস্টিং। রাগ করে সাগর চলে আসে। নীরু ও শুভ সিঁড়ির ওপরে গিয়ে ডিটারজেন্টের হালকা গন্ধ পায়। আচ্ছা নীরু, আজ কি কেউ ছাদে কাপড় দিয়ে এসেছে? আমি তো জানি না, চলুন দেখে আসি। দুজনে ছাদে গিয়ে কাপড় মেলা দেখতে পাই। নীরু জিজ্ঞেস করে, তাহলে কি কাপড়ের বালতি নেওয়ার সময় পানি পড়েছে? চলো নিচে, সব পরিষ্কার হয়ে যাবে। শুভ কোনো কাজের মানুষকে না ডেকে নিজে সব বালতি মুছে সাফ করে। এরপর পানি ভরে দেখে কোনো বালতি ছিদ্র নেই। এরপর শুভ বলে নীরুকে, আচ্ছা নীরু, ওই সময় যখন রিমি পড়ে যায় তুমি কি করছিলে? আমি রিমির ঘরে গল্প করতে চাই। রিমি কলেজ যাবে, প্র্যাকটিক্যাল খাতা সাইন করাবে বলে বের হচ্ছিল কলেজে তাড়াহুড়ো করে। আচ্ছা, অন্যদিন তুমি এই সময় কি করো? আমি তো প্রায়ই সকালে বাসায় থাকি না। আপনি চলে গেলে কিছুক্ষণ ঘর গোছগাছ করি, তারপর আম্মার ঘরে নিচে যাই, আম্মার ঘর গুছিয়ে দেই, গল্প করি। এরপর ইচ্ছে হলে রান্না করি, যদি আম্মা রান্না করতে দেয় তাহলে। যা বোঝার বুঝে গিয়েছি, চলো হসপিটালে। কি বুঝলেন বলবেন না?
সময় হলে সব বুঝিয়ে দিব। নীরু মনে মনে চিন্তায় পড়ে যায়, উনি কি আমাকে সন্দেহ করছে নাকি? আমি তো এমন কিছুই করিনি। নীরু মন খারাপ করে গাড়িতে গিয়ে বসে। হসপিটালে পৌঁছে শুভ ওর মা আর বাবা সাগরকে বলে, আম্মা, আব্বু, ভাই, আমি বড় ভুল করে ফেলেছি। রিমির এটা অ্যাক্সিডেন্ট ছিল না, ওকে ইচ্ছে করে খুন করতে চাওয়া হয়েছে। বলে কান্নার অভিনয় করে শুভ। কি বলছিস? কে করেছে এইসব? আমার সন্দেহ নীরু করেছে। পাশে রুবি দাঁড়িয়েছিল, মনে মনে বলছে, এই যে মেঘনা চাইতেই বৃষ্টি, ভালোই হয়েছে নিরুকে সন্দেহ করেছে। রুবিও তো এই কথাই বলছিল, নীরু করেছে। ওকে আমি ছাড়বো না শুভ।